ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোল থেকে অর্থাৎ ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে বেছে বেছে 30টি এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করছি। তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। তোমরা সবাই জানো WBCS প্রিলিমিনারির ক্ষেত্রে তোমাদের মোট 25টা প্রশ্ন থাকে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে, এবং যখন মেন্স পরীক্ষা হয় তখন টোটাল কিন্তু ভূগোল থেকে কিন্তু 100 নম্বরের প্রশ্ন থাকে। ওকে, তাই ভূগোল সাবজেক্টটা কিন্তু অবহেলা করলে হবে না। ম্যাক্সিমাম নাম্বার তুলতে গেলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। আমি তোমাদের 2024 সালের প্রিলিমিনারি, যেটার পরীক্ষা 26 সালের মার্চ মাসে হবে বলে জানা যাচ্ছে, তো সেই রিলেটেড আমি সম্পূর্ণ ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করব। প্রিলিমিনারির জন্য আপলোড করব এবং মেন্সের জন্য আপলোড করব। আর তার সাথে সাথে বলে দিচ্ছি, এই যে ভিডিওটা আমি করেছি এই ভিডিওটা প্রিলিমিনারি প্লাস মেন্স দুটোকে একসাথে কিন্তু আমি কভারেজ করিয়ে দিব। ওকে, তো মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম যেটা প্রশ্ন আছে যে ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি। তো প্রথমে আমাদের জানতে হবে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনের ক্ষেত্রে যে গোটা ভারতবর্ষকে প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা ভাগের নাম কি কি সেটা আগে জেনে নাও। একটা ভাগ হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, একটা ভাগ হচ্ছে বৃহৎ সমভূমি অঞ্চল, একটা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, একটা উপকূলীয় সমভূমি অঞ্চল, আর একটার নাম কি, আর একটা হচ্ছে দ্বীপ অঞ্চল। ঠিক আছে, দ্বীপ অঞ্চল বা আরেকটা হচ্ছে দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বুঝে নিলাম যে ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে না 5 ভাগে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বড় ভাগ কোনটা? এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় ভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, তো ভারতের ম্যাপের ক্ষেত্রে দেখবে, ভারতের ম্যাপের ক্ষেত্রে এরকম এই মাঝ বরাবর কি কর্কটক্রান্তি রেখা গেছে, এর ঠিক দক্ষিণে টোটাল পার্টটাই হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার এর আয়তন। ওকে, আর এটা কিন্তু সম্পূর্ণভাবে উল্টানো ত্রিভুজের মতো দেখতে। ওকে, এবং এর 2 সাইড বা 3 সাইড যাই বলো না কেন সব দিকেই কিন্তু সমুদ্র দিয়ে ঘেরা। ওকে, এই অংশটাকে আমরা কি বলবো না উপদ্বীপীয় মালভূমি অঞ্চল বলবো। আর এটাই হচ্ছে ভারতের কি সবচেয়ে বড় ফিজিওগ্রাফিক ডিভিশন। পরের প্রশ্ন আছে, দেখো দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিট হয় প্রশ্নটা। ঠিক আছে, মনে রাখবে দলমা পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, এই দলমা পাহাড়টাই কেন ইম্পর্টেন্ট? দলমা হচ্ছে ঝাড়খণ্ডের একটা বিখ্যাত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অর্থাৎ অভয়ারণ্য। ঠিক আছে, তো এর সাথে সাথে আর একটা কিছু জেনে নাও, এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড রাজ্যটি কিন্তু মনে রাখবে 15ই নভেম্বর, ঠিক আছে, 2000 সালে কিন্তু বিহার থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ঝাড়খণ্ড রাজ্য কত সালে তৈরি হয়? 2000 সালের 15ই নভেম্বর। এই 2000 সালে কিন্তু আরও দুটো রাজ্য তৈরি হয়েছিল। মোট এই 2000 সালে নভেম্বর মাসেই 3টে রাজ্যের উৎপত্তি হয়। একটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়, একটা ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড যেটা বিহার ভেঙে তৈরি হয়। এবং ঝাড়খণ্ড, এই যে ঝাড়খণ্ড যেখানে রাজ্য আছে, ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচির কাছ দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তাহলে ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা গেছে। এই কর্কটক্রান্তি রেখার মান কত না 23.5 ডিগ্রি উত্তর। এই কর্কটক্রান্তি রেখা মনে রাখবে ভারতের মোট 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। ওটা নিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আছে, আমি এই রিলেটেড আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি। ওকে, আচ্ছা উড়িষ্যা, দেখো উড়িষ্যাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাজ্য। আচ্ছা ঝাড়খণ্ড, বিহার এটাও কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? এটাও একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। মনে রাখবে 5টা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা। তার মধ্যে কোন প্রতিবেশীর সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি আছে? সেটা কিন্তু উত্তর হয় ঝাড়খণ্ড। ওকে, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের প্রায় 500 কিলোমিটার কিন্তু তোমার হচ্ছে সীমানা বা স্থল বাউন্ডারি আছে। ওকে, আচ্ছা ঝাড়খণ্ডের ক্ষেত্রে মনে রাখবে ঝাড়খণ্ডে একটাই ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম কি? বেতলা ন্যাশনাল পার্ক। তাহলে ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্কের নাম কি? বেতলা ন্যাশনাল পার্ক, পরীক্ষাতে কিন্তু আসে। আচ্ছা উড়িষ্যার ক্ষেত্রে মনে রাখবে উড়িষ্যাতে 2টো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্ক। ঠিক আছে, শিমলিপাল ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। ওকে, এই দুটো এই জন্য ইম্পর্টেন্ট, এই ভিতরকনিকা যেটা ন্যাশনাল পার্ক সেটা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য বিখ্যাত, আর তার সাথে সাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই ভিতরকনিকাতে গাহিরমট্টি, ঠিক আছে, গাহির মাঠা
বা যেটা বাংলাকে বলা হয় গাহিরমাট্টি, এই ভিতরকণিকার মধ্যেই কিন্তু গাহিরমাট্টি বলে একটা সমুদ্রের ধারে বিচ আছে, সেখানে কিন্তু অলিভ রিডলে টার্টলের জন্য বিখ্যাত। ঠিক আছে, টার্টল মানে কি কচ্ছপ। ঠিক আছে, কচ্ছপের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসাবে কিন্তু এই গাহিরমাট্টা বিখ্যাত। এটা কোন ন্যাশনাল পার্কে আছে? সেটা কিন্তু ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আছে। তাহলে তোমার হচ্ছে উড়িষ্যাতে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা সিমলিপাল ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। আর ভিতরকণিকা কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য বিখ্যাত, অলিভ রিডেল টার্টলের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, এবং এর সাথে সাথে মনে রাখবে উড়িষ্যাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাজ্য, এবং উড়িষ্যাতে মনে রাখবে বর্তমান সময়ে কয়লা উৎপাদনে উড়িষ্যা প্রথম, এবং লৌহ উৎপাদনে কিন্তু উড়িষ্যা রাজ্য বর্তমানে 25 সালের ডেটা হিসাবে কিন্তু প্রথম হয়ে আছে। চলো আসি বিহার। তাহলে বিহার ভেঙে তৈরি হয়েছে কি? ঝাড়খণ্ড। ঠিক আছে, আচ্ছা বিহার হচ্ছে, বিহারে একটাই ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে বিহারে কয়টা ন্যাশনাল পার্ক আছে? একটাই ন্যাশনাল পার্ক আছে। ওকে, আর বিহারের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে বিহার হচ্ছে ভারতবর্ষের এমন একটা স্টেট যে স্টেটে খনিজ পদার্থের পরিমাণ হচ্ছে খুবই কম। বিহার দেখবে সেরকম খনিজ পদার্থ উত্তোলন কিন্তু বিখ্যাত না। ঠিক আছে, ইউরেনিয়াম উৎপাদন হয় ভারতবর্ষের একটাই জায়গায়, এখন দুটো জায়গাতে তৈরি হয়। ঠিক আছে, তো যদুগড়া আমরা যেটা জানি বিহারের, কিন্তু সেই যদুগড়াটা বর্তমানে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। ওকে, তো বিহার কিন্তু ভারতবর্ষের একটা তোমার হচ্ছে মাইনলেস বা খনিজ পদার্থহীন একটা রাজ্যের মধ্যে পড়ে, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আর রিসেন্ট বিহারে ভোট হলো, ভোটের ফলে এনডিএ কিন্তু বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতায় অর্জন করেছে, এবং বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? নীতিশ কুমার। তিনি কিন্তু টোটাল 10 বার কিন্তু মুখ্যমন্ত্রী হলেন। রিসেন্ট যে মুখ্যমন্ত্রী শপথ নিলেন এটা কিন্তু তার 10th টাইম। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এরপর চলো 3 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখবে, সহ্যাদ্রি মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতকে সহ্যাদ্রি বলা হয়। মেনলি কোন জায়গাতে সহ্যাদ্রি বলা হয়? মনে রাখবে মহারাষ্ট্রে কিন্তু পশ্চিমঘাট পর্বতকে সহ্যাদ্রি বলা হয়। ঠিক আছে, তো ভারতের ম্যাপের ক্ষেত্রে এরকম তো এইদিকে আছে কি পশ্চিমঘাট পর্বত, এদিকে আছে কি পূর্বঘাট পর্বত। ওকে, আর এই দুটো পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বত যেখানে মিলিত হয়েছে সেটাকে বলে নীলগিরি মাউন্টেন। ঠিক আছে, তাহলে নীলগিরি মাউন্টেন বা নীলগিরি পর্বত পশ্চিমঘাট আর পূর্বঘাটকে কি সংযোগ করেছে বা গ্রন্থিবিন্দু হিসাবে অবস্থান করছে। আর এই পশ্চিমঘাট পর্বতের, ঠিক আছে, আনাইমালাই পর্বতের আনাইমুদি সেটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, তো বলেছে দেখো সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতের আনাইমুদি। উচ্চতাটা মনে রাখবে 2695 মিটার। তাহলে 2695 মিটার হচ্ছে কি না আনাইমালাই পর্বতের আনাইমুদির উচ্চতা, যেটা পশ্চিমঘাট পর্বতের তথা দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে কিন্তু উত্তর হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি। ওকে, আচ্ছা গুরুশিখর, গুরুশিখর কার সর্বোচ্চ শৃঙ্গ? মনে রাখবে গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বত কোন ধরনের পর্বত? আরাবল্লী পর্বত গঠনগতভাবে ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে ভারত তথা গোটা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত, কিন্তু বর্তমানে আরাবল্লী পর্বত ক্ষয় পেয়ে পেয়ে তার উচ্চতাটা কমে গেছে এবং তার নাম হয়েছে কি ক্ষয়জাত পর্বত। উৎপত্তিগতভাবে আরাবল্লী ভঙ্গিল পর্বত, বর্তমানে সেটা একটা ক্ষয়জাত পাহাড় বা পর্বত রূপে অবস্থান করছে, আর সেটার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। ওকে, আচ্ছা কার্ডামমটা কি জিনিস? কার্ডামম পর্বত মনে রাখবে ভারতের দক্ষিণতম পর্বতের নাম হচ্ছে কার্ডামম। এটাও পরীক্ষাতে আসে, WBCS পরীক্ষাতে এই প্রশ্ন কিন্তু বারবার রিপিটও হয়েছে। তোমাদের যারা 24 সালের পরীক্ষা, তোমরা যারা 26 সালে দেবে, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। প্রিলিমিনারির জন্য তো হেল্প হবেই, তার সাথে সাথে মেন্স পরীক্ষার জন্য কিন্তু তোমাদের হেল্প হবে। তো এটা কি জন্য আসে? কার্ডামমটা মনে রাখবে ভারতের একদম দক্ষিণতম পর্বত। ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? সেটা কিন্তু উত্তর হবে কার্ডামম। ওকে, 4 নম্বর প্রশ্ন। আমি এইভাবে 30টা প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে, আর ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে আমি 100টার কাছাকাছি কিন্তু কোয়েশ্চেন আমি এইভাবেই অ্যানালাইসিস করে দেব। আশা রাখছি WBCS এ প্রিলিমিনারি বলো মেন্স বলো কোনো প্রশ্নই এর বাইরে আসবে না। ওকে, আচ্ছা দেখো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো মেঘালয় মালভূমি ভালো করে বোঝো, ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন ছিল 5টা ভাগে ভাগ করা হয়েছিল, এই 5টা ভাগের নাম কিন্তু সবসময় মনে রাখবে। উত্তরে পার্বত্য অঞ্চল, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, তারপর তোমার হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, আর হচ্ছে দ্বীপ অঞ্চল। এই যে যেটা উত্তরের পার্বত্য অঞ্চল বললাম, এই উত্তরের পার্বত্য অঞ্চল মনে রাখবে, উত্তরের পার্বত্য অঞ্চল এটার আবার দুটো ভাগ আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব। উত্তরে যেটা পার্বত্য অঞ্চল এটার আবার দুটো ভাগ আছে। 1 নম্বর ভাগ মনে রাখবা হিমালয়, হিমালয়।
হিমালয় পার্বত্য অঞ্চল বা হিমালয় পর্বত। আচ্ছা 2 নম্বর মনে রাখবে উত্তর পূর্বের উচ্চভূমি, উত্তর পূর্বের উচ্চভূমি। আচ্ছা যেটা উত্তর পূর্বের উচ্চভূমি সেটাকে বলা হয় পূর্বাচল। তাহলে কি বললাম যে উত্তরের যেটা পার্বত্য অঞ্চল ছিল সেটা দুটোর ভাগ, একটা হিমালয় পার্বত্য অঞ্চল বা হিমালয় পর্বত, একটা হচ্ছে উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাচল। এই উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাচল এটার আবার দুটো ভাগ আছে, একটা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল আর একটা হচ্ছে মেঘালয় মালভূমি। ঠিক আছে, তাহলে এখানে যেটা প্রশ্ন দিয়েছে দেখো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মনে রাখবে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পাহাড়ের শিলং। ঠিক আছে, আর যদি পরীক্ষা আসে এই সমগ্র উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেই পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ হবে মাউন্ট দাফা, মিসমি পাহাড়ের মাউন্ট দাফা সমগ্র পূর্বাচলের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আচ্ছা নকরেকটা কার সর্বোচ্চ শৃঙ্গ? নকরেকটা কিন্তু গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তাহলে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। ওকে, চলো 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বতের নাম কি? একটু আগেই বললাম ভারত তথা গোটা পৃথিবীর একটা প্রাচীনতম, এটা কি দিয়েছে? ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। যদি বলে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? তাও হবে আবার আরাবল্লী পর্বত। আর এটা ক্ষয়জাত পর্বত বলছে সেটাও কি হবে না আরাবল্লী পর্বত কিন্তু হবে এর সঠিক উত্তর। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো নীলগিরি, একটু আগেই বললাম যে ভারতের ক্ষেত্রে পশ্চিমঘাট পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে নীলগিরি। আচ্ছা নীলগিরি মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না দোদাবেতা। ঠিক আছে, তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। এই পর্বতকে নীলগিরি কেন বলা হয়? মনে রাখবে নীলগিরি পর্বতে কিন্তু 12 বছর পর কিন্তু এক ধরনের গাছের ফুল ফোটে যেটার বর্ণ হচ্ছে নীল কালারের। তা দূর থেকে দেখলে গোটা পাহাড়টাকে নীল দেখায়, তো ওই জন্য এটাকে কিন্তু বলা হয় নীলগিরি পর্বত। ওকে, এটাকে কি বলা হয় না নীলগিরি পর্বত কিন্তু বলা হয়। ওকে, বা নীল পর্বত বলা হয়ে থাকে। ওকে, এটা একটা গেল। আচ্ছা তার সাথে সাথে মনে রাখবে এই নীলগিরিতে এক ধরনের আদিবাসী, ঠিক আছে, ট্রাইব বাস করে, তাদের নাম কি? টোডা। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি কিন্তু নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখা যায়। আর মনে রাখবে বর্তমানে ভারতে কিন্তু মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটার নাম কিন্তু নীলগিরি পার্বত্য অঞ্চল। ঠিক আছে, তাহলে ভারতে যে 18টা বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে সুন্দরবনও কিন্তু একটা। তো প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের তকমাকা পায় কোনটা? নীলগিরি পার্বত্য অঞ্চল। এটাকে ব্লু মাউন্টেন বলা হয় নীল রঙের ফুল ফোটার জন্য। ওকে, আচ্ছা এইখানে কিন্তু নীলগিরিতে একটা ট্রেন চলাচল করে, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে স্লোয়েস্ট ট্রেন। ঠিক আছে, তো নীলগিরি মাউন্টেনের উপর দিয়ে একটা ট্রেন প্রবাহিত মানে চলাচল করে, সেটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে স্লোয়েস্ট সবচেয়ে ধীরগামী সম্পন্ন ট্রেনের নাম। ওকে, সেখানে উপজাতির নাম কি? টোডা। এই টোডার সাথে কিন্তু অবশ্যই টোটো উপজাতির নাম গুলিয়ে ফেলবে না। ভারতবর্ষের মধ্যে টোটো উপজাতির লোক শুধুমাত্র পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের টোটো পাড়াতে পাওয়া যায়। এই টোটো পাড়াতে এই টোটো উপজাতির লোক ভারতের আর কোথাও দেখতে পাওয়া যায় না, শুধু আলিপুরদুয়ারের একটা টোটো গ্রাম আছে সেখানে কিন্তু এই প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায়। ওই মানুষের চেহারা আকৃতি আমাদের থেকে একটু ডিফারেন্ট, ওনাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ চলছে। এবং ওই যে টোটো প্রজাতি, এই টোটো উপজাতি বা প্রজাতি যাই বলো না কেন বা ট্রাইব, এরা কিন্তু পৃথিবী থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পৃথিবী থেকে কমে আসছে। তো ওনাদেরকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ চলছে। ওকে, তাহলে টোডা যদি বলে নীলগিরি পার্বত্য অঞ্চল, টোটো উপজাতি যদি বলে তাহলে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে হবে সঠিক উত্তর। ওকে, এখানে চলে আসো পশ্চিমঘাট পর্বত মনে রাখবে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমালাই পর্বতের আনাই মুদি, তাই না? আনাইমালাই পর্বতের আনাই মুদি। এই ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবে, পশ্চিমঘাট পর্বত কোন ধরনের পর্বত? এটা একটা স্তূপ পর্বত, তির্যক স্তূপ পর্বতের উদাহরণ। কিন্তু যদি পরীক্ষায় আসে এই পূর্বঘাট পর্বত কোন পর্বতের উদাহরণ, কোন ধরনের পর্বত? মনে রাখবে এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। আচ্ছা জাসকারটা কি জিনিস? আচ্ছা হিমালয়ের যখন ক্লাসিফিকেশন করব, হিমালয়ের কিন্তু 4টা ভাগ আছে, ট্রান্স হিমালয়, তারপর হিমাদ্রি, হিমাচল, শিবালিক। এই যেটা ট্রান্স হিমালয় সবার উত্তরে আছে, তিব্বতে আছে, একে তিব্বত হিমালয় বলা হয়ে থাকে। সেই তিব্বত হিমালয়ের মধ্যে কিন্তু অনেকগুলো রেঞ্জ আছে, কারাকোরাম, লাদাখ, জাসকার। ঠিক আছে, তো জাসকার পর্বত কিন্তু এই তোমার হচ্ছে ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয়ের একটা অংশ। আর জাসকার পর্বতের হচ্ছে লিওপার্গেল, নাম মনে রাখবে লিওপার্গেল। আমি যেগুলো বলছি
প্রত্যেকটাই WBCS পরীক্ষাতে কিন্তু আসে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু WBCS পরীক্ষাতে আসার মতোই। ওকে, আমি নিজে WBCS এর 3বার মেন্স পরীক্ষা দিয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। ওকে, আর খুব তাড়াতাড়ি WBCS এর অপশনাল জিওগ্রাফি সাবজেক্টের উপরে আমি কোর্স শুরু করতে চলেছি, অনলাইন কোর্স শুরু হবে। আমি খুব তাড়াতাড়ি এটার জন্য বিজ্ঞপ্তি বা আমার দিক থেকে আমি নোটিফিকেশনটা দেব। ওকে, তো তোমরা যারা WBCS সে জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ভাবছো অপশনাল সাবজেক্ট প্রিপারেশন নেবে জিওগ্রাফি, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে টোট উপজাতি হলো। লিওপার্গেলটা কি? আচ্ছা, যেটা বলছিলাম লিওপার্গেল এই জন্য আমি বললাম যে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি, পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা জাস্কার পর্বতের লিওপার্গেল হবে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ সিংহ। ওকে, চলো 6 নম্বর প্রশ্ন। খারদুংলা গিরিপথ যুক্ত করেছে, মনে রাখবে খারদুংলা গিরিপথ কিন্তু লে এবং নুব্রা উপত্যকার সাথে যুক্ত হয়েছে। এই যে গিরিপথ রিলেটেড প্রশ্ন WBCS পরীক্ষায় আসার জন্য মানে এক কথায় আসে, WBCS পরীক্ষায় গিরিপথ থেকে প্রশ্ন হয়, বিশেষ করে মেন্স পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হয়। আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো, সেখানে শুধুমাত্র গিরিপথগুলোর নাম থাকবে এবং কোন দুটো জায়গাকে কানেকশন করেছে সেইগুলো আমি অ্যানালাইসিস করে দিব। ওকে, চলো 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 7 নম্বর বলেছে দমন থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমির নাম কি। ঠিক আছে, তাহলে দেখো ম্যাপটা আমি অর্ধেক করে আঁকছি, এই জন্য পুরো এই জন্য কাজে লাগে না, ওই জন্য পুরোটা দেখো। বলছে দমন থেকে গোয়া পর্যন্ত, তাহলে দমন থেকে গোয়া পর্যন্ত এই জায়গাটা, ঠিক আছে, এই যে উপকূল, এই উপকূলটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। এটাকে কি বলা হয়? কোঙ্কণ। মোট কথা মহারাষ্ট্র আর গোয়ার মধ্যে দিয়ে উপকূলের যে জায়গাটা সেটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। ওকে, গুজরাটে আছে গুজরাট উপকূল। উৎকল, উৎকল মনে রাখবে উড়িষ্যা রাজ্যের যে উপকূল সেটাকে বলা হয় উড়িষ্যা উপকূল। আচ্ছা, কেরালাতে যে উপকূলটা আছে সেটাকে বলা হয় মালাবার উপকূল। ঠিক আছে, মালাবার উপকূল। ঠিক আছে, এই মালাবার উপকূলে, এটা হচ্ছে মালাবার উপকূল, এই মালাবার উপকূলে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুম বায়ুর দক্ষিণ পশ্চিম শাখা এসে প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। কেন ঘটায়? এইখানে কিন্তু পশ্চিম ঘাট পর্বত আছে, তো এটাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। আর সেটা কি কখন না, জুন মাসের প্রথম সপ্তাহে। ওকে, এটা কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন আসে। উপকূল নিয়ে পরে আমি ডিসকাস করব, উপকূলে কোশ্চেন আসুক। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে অরুণাচল প্রদেশে কোন গিরিপথ আছে। গিরিপথ কিন্তু পরীক্ষাতে আসে। অরুণাচল প্রদেশ মনে রাখবে বুমলা, আচ্ছা বুমলা, বুমডিলা এগুলো সব অরুণাচল প্রদেশে আছে। জেলেপলা আর নাথুলা এগুলো কোথায় আছে? এই দুটো আছে সিকিমে আছে। ঠিক আছে, তাহলে সিকিমে কোন কোন গিরিপথ আছে? জেলেপলা আর নাথুলা। আচ্ছা, বুর্জিলা, ঠিক আছে, বুর্জিলা, তারপর তোমার হচ্ছে জোজিলা, ঠিক আছে, বানিহাল, এগুলো গিরিপথ কোথায় আছে? এগুলো সব কিন্তু জম্মু কাশ্মীরে আছে। 9 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলা হয়? তাহলে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যেটা তৈরি হয়েছে সেটা কি দেখে নাও। ধরো এই যে হিমালয়ের কিনা, এই প্রস্থ বরাবর হিমালয়ের 4টা ভাগ আছে। প্রস্থ বরাবর হিমালয়ের কয়টা ভাগ আছে? 4টা। প্রথমে ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। এই শিবালিক হিমালয়ের ঠিক সামনে মানে পাদদেশীয় অঞ্চলে এই সমস্ত জায়গাতে নুড়ি, কাকর, বালি এইগুলো সঞ্চিত হয়ে একটা যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে বলা হয় ভাবর। মনে রাখবে, সেটাকে কি বলা হবে না, ভাবর বলা হবে। আমি এখানে আর কিছু বুঝিয়ে দিচ্ছি, পরে প্রশ্নগুলোতে সেটা কাজে লাগবে। তাহলে হিমালয়কে প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা হয়। তোমার হচ্ছে 33 হিমালয় বা ট্রান্স হিমালয়, হিমাদ্রি, শিবালিক, হিমাচল, তারপর হচ্ছে শিবালিক। তো শিবালিকের পাদদেশে নুড়ি, কাকর, বালি, বিশেষ করে এখান থেকে নদী এরকম আসে, নদী নুড়ি, কাকর, বালি নিয়ে আসে। নুড়ি, কাকর, বালি নিয়ে এসে এই শিবালিকের পাদদেশে এগুলোকে একটা ভূমিরূপ তৈরি করে, সেটাকে কি বলা হয়? ভাবর বলা হয়। এই ভাবরটা হচ্ছে পোরাস ল্যান্ড। পোরাস ল্যান্ড মানে হচ্ছে মানে বড় বড় ছোট বড় পাথর থাকে, তো অনেক সময় কী হয়, নদীগুলো আস্তে আস্তে ওই ভাবরের মধ্যে দিয়ে নদীগুলো মানে ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়। প্রবাহিত হয় মানে কি, অন্তঃসলিলা হয়ে যায়। তো অন্তঃসলিলা হয়ে গিয়ে নদীটা আবার কোনো না কোনো জায়গা থেকে তো বাইরে বেরিয়ে আসবে। তো যে জায়গাগুলো থেকে ধরো এইখান থেকে নদীটা ভূগর্ভে প্রবেশ করলো, আবার এইখান থেকে নদীটা এইভাবে বাইরে বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, তো যে জায়গা থেকে নদীটা আবার ভূগর্ভ থেকে বাইরে উঠে আসবে সেই জায়গা কি, নদীর জল দেওয়ার জায়গাটাকে ভিজিয়ে দিবে, স্যাঁতসেঁতে হবে, আর্দ্র হবে, সেখানে কিন্তু ঘন গাছপালা জন্মাবে এবং স্যাঁতসেঁতে হয়ে থাকবে। তখন এই এরিয়াটাকে আমরা বলবো তরাই। এই এরিয়াটাকে আমরা কি বলবো না, তরাই বলবো। এটাকে বলবো আমরা তরাই। ওকে, তাহলে ভালো করে মনে রাখবে, ট্রান্স হিমালয় বা 33 হিমালয়, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, তারপরের ভূমিরূপটার নাম কি পেলাম? ভাবর। ভাবরের দক্ষিণ দিকে কি পেলাম? তরাই। তরাইয়ের দক্ষিণ দিকে আমরা পাবো গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল।
বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই তরাই শব্দের অর্থ আর্দ্র, স্যাঁতসেঁতে, ভেজা, সেখানে প্রচুর পরিমাণে গাছপালা হয়। ওকে, এইখানে কিন্তু উর্বর জায়গা এটা, আর এই জায়গাটা কিন্তু উর্বর না, ভাবরটা কিন্তু ততটা উর্বর না। ওকে, ভাবরের সাথে ভুর, এই ভুর শব্দটাকে গুলিয়ে ফেললে হবে না, এই ভাবরের সাথে ভুর শব্দটাকে গুলিয়ে ফেললে এই জন্য হবে না, ভুর হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দৃশ্যমান এক ধরনের বালিয়াড়ি, সেটাকে কি বলা হবে না ভুর হবে। গঙ্গার সমভূমি তিন প্রকার, উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা। উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মাঝে মাঝে বালির ঢিবি দেখা যায়, সেগুলোকে আমরা কি বলবো ভুর বলবো। এই ভুরের সাথে আবার থেরিস, এই থেরিস শব্দটার সাথে গুলিয়ে ফেললে হবে না। থেরিস মানে হচ্ছে কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে ওইখানকার স্থানীয় ভাষায় বলা হয় থেরিস বলা হয়ে থাকে। ওকে, এইভাবে কিন্তু লিঙ্ক করে করে প্রশ্ন তোমাদেরকে আমি বোঝাবো যাতে তোমাদের মনে থাকে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই অবশ্যই কমেন্টও করবে, ঠিক আছে। আর কোন রিলেটেড ভিডিও তোমাদের দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা পয়েন্ট ছিল, তাহলে এটার উত্তর কি হলো কি ভাবর। ওকে, আচ্ছা, এই খাদারটা কি আর ভাঙারটা কি আমরা সবাই জানি যে নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর। আর বেডটা কি, এই পাঞ্জাবে কিন্তু নবীন পলিটাকে বলা হয় বেড বলা হয়। ওকে, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আমরা 30টা প্রশ্ন আলোচনা করব, অলরেডি 9টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলা হয়? অবহিমালয় মানে হচ্ছে হিমাচল হিমালয়, ঠিক আছে। তাহলে এদিকে তেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, তাহলে এইটার এটার মাঝে এক ধরনের উপত্যকা আছে, সেই উপত্যকাকে কি বলা হয়? সেই উপত্যকাকে বলা হয় দুন বলা হয়। ওকে, কারেওয়াটা কি জিনিস? কাশ্মীর উপত্যকাতে, ঠিক আছে, এক ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কারেওয়া। এই কারেওয়া মাটিতে কিন্তু জাফরান চাষের জন্য বিখ্যাত। জাফরান মানে কি? কেশর, যেটা অজয় দেবগান বা অক্ষয় কুমার যে অ্যাডগুলো দেয়, ঠিক আছে, পান মশলায়, তো সেই জাফরান বা কেশর সেটা কিন্তু গোটা পৃথিবীতে বিখ্যাত। আমাদের এই কারোয়া মৃত্তিকা জাফরান উৎপাদনের জন্য বিখ্যাত, সেটা কাশ্মীরে পাওয়া যায়। ওকে, তো সেটা কিসের জন্য বিখ্যাত? জাফরান বা কেশর উৎপাদনের জন্য। আচ্ছা, 11 নম্বর, জজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? জজিলা, বুরজিলা, ঠিক আছে, জেলেপ, তারপর তোমার হচ্ছে হ্যাঁ এই দুটোই, জজিলা, বুরজিলা, এগুলো সব আছে কোথায়? না জম্মু কাশ্মীরে কিন্তু আছে। হিমাচল প্রদেশে মনে রাখবে শিবকিলা, বারালাচা, এগুলো সব হিমাচল প্রদেশের এক একটা গিরিপথ। ওকে, সিকিমে আছে দুটো, নাথুলা আর হচ্ছে জেলেপলা। ওকে, অরুণাচল প্রদেশেও অনেকগুলো আছে, তার মধ্যে বুমলা, বোমডিলা, এগুলো সব কিন্তু অরুণাচল প্রদেশের এক একটা কি না গিরিপথের নাম। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো 12 নম্বর বলছে নিম্নের কোন হিমবাহ নুব্রা উপত্যকায় অবস্থিত? ঠিক আছে, এই নুব্রা উপত্যকাটা কিন্তু কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। আর ভারতের বড় বড় যে হিমবাহগুলো, ঠিক আছে, সিয়াচেন, ঠিক আছে, বিয়াফো, বাল্টারো, তারপর হচ্ছে এইগুলো সব কোথায় আছে বলো তো? হিসপার, এগুলো সব কিন্তু এক কথায় হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। কিন্তু কারাকোরাম পর্বতের নুব্রা উপত্যকায় যে হিমবাহটা আছে সেটার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। ঠিক আছে, তাহলে কারাকোরামের নুব্রা উপত্যকায় কোন হিমবাহ আছে? সিয়াচেন হিমবাহ আছে। এই সিয়াচেন হিমবাহ কিন্তু ভারতের দীর্ঘতম হিমবাহ। এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, সেটা কিন্তু উত্তর হবে সিয়াচেন। চলো 13 নম্বর, শিলং শহর অবস্থিত কোথায়? শিলং শব্দ যখনই আসবে তখন 2 থেকে 3টা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও। পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের দুটো বৃষ্টির ছায়াঞ্চলের নাম যদি বলে, তাহলে একটা হবে পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল, আর একটা হবে শিলং পর্বত। ঠিক আছে, তাহলে ভারতের দুটো মাত্র বৃষ্টির ছায়াঞ্চল আছে, একবার ভালো করে দেখে নাও। এখানে দেখো পশ্চিম ঘাট পর্বত আছে, এটা পশ্চিম ঘাট পর্বত, এইখান থেকে মৌসুমী বায়ুগুলো ঢোকে, এই সাইডে বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিম ঘাট পর্বত এটা কি পশ্চিম উপকূল বা পশ্চিম সাইড, ওই সাইড কি পূর্ব, তাহলে এই জায়গাটাতে কি হয়? এই জায়গাটা হয় বৃষ্টির ছায়াঞ্চল। আর শিলং পাহাড়, ঠিক আছে, মেঘালয় মালভূমিতে অবস্থিত, শিলং পাহাড়ে হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চলের উদাহরণ। তো প্রশ্ন কি দিয়েছে দেখো, শিলং শহর কোথায় অবস্থিত? শিলং শহর কি নাগা পর্বতে, গারো পর্বতে, না খাসি? এটা মনে রাখবে খাসি পর্বতে কিন্তু এই শিলং শহরটা অবস্থিত। তাহলে শিলং শহরটা কোথায় অবস্থিত? না খাসি পর্বতে অবস্থিত। ওকে, আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, তাহলে এটা কি বললাম, ভারতের বৃষ্টির ছায়াঞ্চল। আর যদি বলে ভারতের জলবিভাজিকার উদাহরণ, তাহলে সেক্ষেত্রে 3টা নাম মনে রাখবে, একটা পশ্চিমঘাট পর্বত, একটা বিন্ধ্য পর্বত, আর একটা হিমালয় পর্বত। বিন্ধ্য পর্বত হচ্ছে ভারতের এমন এক জলবিভাজিকা যেটা উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আলাদা বা ডিভাইড করেছে। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপপুঞ্জ। 14 নম্বর প্রশ্ন, মানস সরোবর অবস্থিত।
মনে রাখবে মানস সরোবর হচ্ছে কৈলাস পর্বত শ্রেণীতে অবস্থিত। ওকে, কৈলাস পর্বত শ্রেণী এমন একটা জায়গা, ধরো এটা একটা কৈলাস পর্বত শ্রেণী, এই কৈলাস পর্বত শ্রেণীর মানস সরোবর থেকে বা কৈলাস পর্বত শ্রেণী থেকে তিনটা নদী তিন দিকে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে পশ্চিম দিকে গেছে এইভাবে, সেটা নাম হচ্ছে ইন্দাস রিভার, ঠিক আছে, ইন্দাস রিভার। এদিকে একটা নদী এসছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, আর এদিকে একটা গেছে সেটা হচ্ছে সুতলেজ রিভার, ঠিক আছে। সুতলেজ মানে হচ্ছে শতদ্রু নদী, মনে থাকবে। তাহলে এই মানস সরোবর যেটা আছে কৈলাস পর্বত শ্রেণীর মানস সরোবর বা মানস সরোবর কৈলাস পর্বত, সেখান থেকে তিনটা নদী উৎপত্তি হয়ে ভারতে প্রবেশ করেছে। এই তিনটা নদী কিন্তু ভারতের পূর্ববর্তী নদীর উদাহরণ। পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের কোন নদীটা পূর্ববর্তী নদীর উদাহরণ, তাহলে কি উত্তর হবে ইন্দাস, সুতলেজ, ব্রহ্মপুত্র। গঙ্গা নদীকেও পূর্ববর্তী নদী কিন্তু ধরা হয়ে থাকে, তিস্তা নদীকেও কিন্তু পূর্ববর্তী নদী ধরা হয়ে থাকে। এই পাঁচটা উদাহরণ তোমরা ভালো করে মনে রাখবে, এইগুলো হচ্ছে ভারতের কি না এক একটা কিন্তু এই পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভারের উদাহরণ। পূর্ববর্তী নদী কাকে বলে? যে সমস্ত নদীগুলো হিমালয়ের উত্থানের আগেই ছিল, হিমালয় পর্বত উত্থানের সাথেও নিজের প্রবাহপথটা কেটে 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 বসে বসে বজায় রেখেছে, সেটাকে আমরা কি বলবো না পূর্ববর্তী নদী বলবো। ওকে, প্রশ্ন কি দিয়েছে মানস সরোবর অবস্থিত কোথায়? কৈলাস পর্বত শ্রেণীতে। ওকে, 15 নম্বর লাক্ষা দ্বীপপুঞ্জ কিসের উদাহরণ? মনে রাখবে লাক্ষা দ্বীপপুঞ্জ কিন্তু প্রবাল দ্বীপপুঞ্জের উদাহরণ। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এটা হচ্ছে ভারত মহাসাগরের বিশেষ করে আরব সাগর যেটা আছে সেখানে কিন্তু এক একটা প্রবাল দ্বীপের উদাহরণ। ওকে, আগ্নেয় দ্বীপ ভারতে আছে দুটো, একটা নারকন্ডাম আর একটা হচ্ছে ব্যারেন। নারকন্ডাম আর ব্যারেন কি ভারতের আগ্নেয় দ্বীপের উদাহরণ, সেখানে কিন্তু অগ্নুৎপাত হয়েছিল বা হয়ে থাকে। ওকে, তার মধ্যে যেটা যে ব্যারেন, ঠিক আছে, সেটা হচ্ছে সক্রিয় অগ্নুৎপাতের উদাহরণ বা সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ, পরীক্ষাতে আসতে পারে। ওকে, চলো 16 নম্বর দেখো ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমি। অলরেডি এই প্রশ্নটা আমি অ্যানালাইসিস করেছি। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর কি? বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, মানে উচ্চগাঙ্গেয় সমভূমি অঞ্চলে মানে দৃশ্যমান বালির ঢিবিগুলোকে কি বলা হয়? ভূর বলা হয়ে থাকে। ওকে, 17 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে একটি সংকীর্ণ ফালি দুটি বৃহৎ ভূখণ্ডকে যখন যুক্ত করে তখন তাকে কি বলে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্তত WBCS এর মেন্স প্লাস পিলির জন্য। বলছে একটি সংকীর্ণ ফালি যখন দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্ত করে তখন তাকে বলা হয় ইস্থুমাস। ওকে, এই ইস্থুমাসের উদাহরণ মনে রাখবে পানামা। কি উদাহরণ? পানামা, ঠিক আছে। আর একটা কি? সুয়েজ। এই সুয়েজ আর পানামা যে দুটো জায়গা আছে সেটা বড় দুটো ভূখণ্ডকে যুক্ত করেছে। ওকে, এই পানামা মনে রাখবে, পানামার উত্তর দিকে আছে কি? উত্তর আমেরিকা। দক্ষিণ দিকে আছে দক্ষিণ আমেরিকা। এটা ছোট্ট একটা ভূখণ্ড, দুটো ভূখণ্ডকে কি যুক্ত করেছে, এটাকে আমরা বলবো ইস্থুমাস। ইস্থুমাসের উদাহরণ কি? পানামা আর সুয়েজ। আচ্ছা, উপদ্বীপ কি? মনে রাখবে আমাদের ভারতটা একটা উপদ্বীপ। কেন উপদ্বীপ? এদিকে সমুদ্র, এদিকে সমুদ্র, এদিকে সমুদ্র, যার তিন দিক জল বেষ্টিত তাকেই বলা হয় উপদ্বীপ। ওকে, বা এটাকে বলা হয় উপদ্বীপীয় অংশ বা উপদ্বীপ। আচ্ছা, প্রণালী আর অন্তরীপ এটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এইখানে কি আছে? এইখানে আছে এরকম শ্রীলঙ্কা আছে, তাই না? তো শ্রীলঙ্কা আর এদিকে আছে দেখবে মান্নান উপসাগর, আর এদিকে আছে দেখবে বঙ্গোপসাগর আছে। আর এই যে সংকীর্ণ যে অংশটা ম্যাপের মধ্যে দেখবে ওটা অনেকটা সংকীর্ণ, এখানে অনেকটা বড় হলো। তাহলে এদিকে আছে মান্নান উপসাগর আর এদিকে আছে বঙ্গোপসাগর। এই দুটো জলভাগকে, দুটো বৃহৎ জলভাগকে যখন সংকীর্ণ জলভাগ যুক্ত করে তখন সেটাকে বলা হয় প্রণালী। মনে থাকবে, যেমন পাক স্টেট, প্রণালী মানে স্টেট। ওকে, যেমন পক প্রণালী, তাহলে পক প্রণালী কার কার মধ্যে আছে? ভারত আর শ্রীলঙ্কার এই মাঝে দেখতে পাওয়া যায়। কিন্তু কাকে কাকে কানেকশন করে? ভারত শ্রীলঙ্কাকে কানেকশন করে না, কিন্তু এই কানেকশন করে কাকে? এদিকে আছে বঙ্গোপসাগর, এদিকে আছে মান্নান উপসাগর, এই দুটোকে যেটা কানেকশন করে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু বলা হয় প্রণালী বা স্টেট। এরপর চলো অন্তরীপ। অন্তরীপ মানে কি মনে রাখবে? অন্তরীপ মানে ভারতের ম্যাপটা আরেকবার দেখো। ভারতের ম্যাপের দক্ষিণ দিকে হচ্ছে কি আছে? কন্যাকুমারিকা অন্তরীপ আছে না? ওই কন্যাকুমারিকা অন্তরীপ এইভাবে ধরো, এইভাবে অংশটা হচ্ছে কন্যাকুমারিকা। মোট কথা স্থলভাগ থেকে কোনো একটা ভূখণ্ড যখন সমুদ্রের দিকে বেরিয়ে চলে যায়, যার তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, সেটাকে বলা হয় অন্তরীপ। যেমন কন্যাকুমারিকা অন্তরীপ, হর্ন অন্তরীপ, ঠিক আছে, এগুলো একটা কি? অন্তরীপের নাম। স্থলভাগ থেকে বা মূল ভূখণ্ড থেকে সমুদ্র দিকে বিস্তৃত হয়, যার তিন দিকে জল দ্বারা বেষ্টিত। ওকে, সেটাকে বলা হয় অন্তরীপ। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, অন্তত WBCS এর মতো পরীক্ষার জন্য। 18 নম্বর প্রশ্ন আছে দেখো। 18 নম্বরে কি বলেছে? যে হিমালয়ের কোন শৃঙ্গটি সাগর মাথা নামে পরিচিত? সাগর মাথা মানেও আবার কিন্তু পিক 15ও বলা হয় এটাকে, পিক
পিক 15 মানে 15, কাকে বলা হয়? মাউন্ট এভারেস্টকে। ঠিক আছে, হিমালয় তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? না মাউন্ট এভারেস্ট। এর বর্তমানের উচ্চতা কত? এর বর্তমানের উচ্চতা 8848, সরি এটা হচ্ছে 8848.84 মিটার। কোনো বইতে 8850 মিটারও বলে থাকে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের হিমালয়ের অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এর উচ্চতা কত? 8611 মিটার মতো, 8611 মিটারের মতো কিন্তু এর উচ্চতা। ওকে, তাহলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। K2 হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। K2 কি? না ভারতের, এটা ভুল হলো মানটা, এটা হচ্ছে 8598 মিটার। ঠিক আছে, এটার উচ্চতা, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? 8598 মিটার। কোনো বইতে 8586 মিটারের আশেপাশেও থাকতে পারে। আর যেটা K2, এটার উচ্চতা হচ্ছে 8611 মিটার। মনে থাকবে, এই K2 হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু K2 হিমালয়ে অবস্থিত নয়, এটা কারাকোরাম পর্বতে অবস্থিত। ঠিক আছে, এই K2টা কিন্তু বর্তমানে পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, মানে ওদের সীমানাতে পড়ছে, কিন্তু অফিসিয়ালি POK যেটা বলছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেই জায়গাটা কিন্তু অফিসিয়ালি ওটা আমাদেরই জায়গা। ঠিক আছে, তো এখনো পর্যন্ত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে K2। কেউ ভুল করে কাঞ্চনজঙ্ঘা করবে না, তাকে কিন্তু কোনো বডি নাম্বার দেবে না। ওকে, আচ্ছা, নাঙ্গা পর্বত মনে রাখবে, হিমালয় পর্বত তো এরকম অর্ধচন্দ্রাকৃতি। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বের নামচা বরোয়া শৃঙ্গ পর্যন্ত হিমালয় পর্বতটা আর্কের মতো বা ধনুকের মতো বেঁকে গেছে। আর এর দৈর্ঘ্য কত? না 2400 কিলোমিটার কিন্তু এর প্রায় দৈর্ঘ্য। ওকে, 19 নম্বর, ভারতীয় উপদ্বীপের মধ্যভাগের উচ্চভূমি গঠিত হয়েছে। তাহলে ভারতীয় উপদ্বীপের মধ্যভাগের যে অংশটা, সেটা কি দিয়ে তৈরি হয়েছে? সেটা আগ্নেয় আর রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু তৈরি হয়েছে। পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অফলাইনে WBCS এর কিন্তু ব্যাচ শুরু হয়েছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অফলাইনে, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এই মুহূর্তে বা এখন পর্যন্ত অনলাইনে ব্যাচ পড়ানোর কোনো পরিকল্পনা অন্তত WBCS ব্যাচে হয়নি। খুব তাড়াতাড়ি WBCS এর অপশনাল জিওগ্রাফির উপরে অনলাইনের কোর্স আমি আনতে শুরু করেছি। ঠিক আছে, তখন আমি নোটিফিকেশনে সব কিছু বলে দিব, ডিটেলসটা পেয়ে যাবে। আর কারো যদি কোনো কিছু জানতে থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আচ্ছা 20 নম্বর আছে, দেখো পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? পালঘাট, থলঘাট, ভোরঘাট, তিনটা ঘাট মনে রাখবে অন্তত WBCS এর পরীক্ষার ক্ষেত্রে। মনে রাখবে পালঘাট কেরালা এবং তামিলনাড়ুর মাঝে অবস্থিত। তাহলে কেরালা এবং তামিলনাড়ুর মাঝে কিন্তু পালঘাট গ্যাপ আছে। এর সাথে সাথে আরো দুটো মনে রাখবে, একটা হচ্ছে ভোরঘাট আর একটা হচ্ছে থলঘাট। মনে রাখবে ভোরঘাটের ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে মুম্বাইতে যায়, দুটোতেই মুম্বাই যাওয়ার রাস্তা। এটাতে কোথায় যাবে? মুম্বাইতে যাবে। কিন্তু পুনে থেকে যদি মুম্বাই যায় তাহলে সেটা হয়ে যাবে ভোরঘাট। আর যদি নাসিক থেকে মুম্বাই যায়, কোথা থেকে? নাসিক থেকে, সেটা কি হয়ে যাবে? মুম্বাই। নাসিক থেকে যদি মুম্বাই যায় থলঘাট, পুনে থেকে যদি মুম্বাই যায় ভোরঘাট। মনে রাখবে পুনের কাছে ভোর হয়, তাই পুনে থেকে কোথায় যাবে? ভোরঘাট। বাদ বাকি একটা মনে থাকবে নাসিক থেকে মুম্বাইটা কমন। ঠিক আছে, এই হচ্ছে ভোরঘাট আর থলঘাট। আর এদিকে পালঘাট যেটা আছে মনে রাখবে কেরালা আর তামিলনাড়ুর মধ্যে যাওয়া যায়। এই দেখো 21 নম্বর প্রশ্ন দিয়েছে কি, যে পক প্রণালী বিস্তার করেছে। পক প্রণালী কার কার মধ্যে আছে? পক প্রণালী দেখো অবশ্যই একটু আগে বললাম বঙ্গোপসাগর আর কি হলো? মান্নান প্রণালীর মধ্যে বা মান্নান উপসাগরের মধ্যে, মান্নান উপসাগর হবে এটা। ঠিক আছে, 21 নম্বর উত্তর হবে এ। আন্দামান আর নিকোবরের মধ্যে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও কিন্তু ইম্পর্টেন্ট WBCS পরীক্ষার জন্য। মনে রাখবে আন্দামানের ক্ষেত্রে ধরো এটা আছে আন্দামান, এই আন্দামান হচ্ছে দুটো পার্ট, এই গোটাটা হচ্ছে আন্দামান। এটা বলা হয় গ্রেট আন্দামান, এটা বলা হয় লিটিল আন্দামান। এই গ্রেট আন্দামানের মধ্যে আবার তিনটা পার্ট আছে, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান। ঠিক আছে, তাহলে নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, আর এটা বলা হয় লিটিল আন্দামান। এই আন্দামান, এটাও আন্দামান, এই দুটিকে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে গ্রেট, এটা হচ্ছে ক্ষুদ্র। এটা বৃহৎ আন্দামান, এটা ক্ষুদ্র আন্দামান। এই বৃহৎ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মাঝে
একটা প্যাসেজ আছে, তার নাম হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ মনে থাকবে, পরীক্ষায় প্রশ্ন আসে ডানকান প্যাসেজ কার কার মধ্যে আছে, তাহলে দুটোই আন্দামানের মধ্যে, কিন্তু গ্রেট আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে আছে ডানকান প্যাসেজ। ঠিক আছে, আচ্ছা এই দুটো, এই দিকটা কি বলতো, এটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটো হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে বৃহৎ নিকোবর, এটা হচ্ছে ক্ষুদ্র নিকোবর। এই ক্ষুদ্র নিকোবরকে বলা হয় কার নিকোবর, কার নিকোবর। ঠিক আছে, তাহলে এই যে লিটিল আন্দামান আর এই কার নিকোবর এর মাঝে একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে, আমরা যদি বলি আন্দামান আর নিকোবরের মাঝে আছে তাও কিন্তু রাইট হবে, আমরা যদি বলি লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে আছে সেটাও কিন্তু ঠিক হবে। ওকে, দুটোই কিন্তু মনে রাখতে হবে। এটাকে মনে রাখার সূত্র মনে রাখবে 10 লাখ, 10 লাখ, 10 লাখ টাকা লিটিল আন্দামান কার নিকোবর এর মাঝে কি আছে, 10 ডিগ্রি চ্যানেল আছে। ঠিক আছে, তো প্রশ্ন কি দিয়েছিল, আন্দামান আর নিকোবর দ্বীপের মাঝে, তাহলে কি হবে বলো তো, এটা কিন্তু হবে এটা 10 ডিগ্রি। ওকে, আর প্রশ্নের উত্তর কিন্তু এটা। আচ্ছা, লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ, এখানে মনে রাখবে 8 mm 8 ডিগ্রি চ্যানেল, 8 mm হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। মিনিকয় আর মালদ্বীপের মধ্যে কিন্তু এটা আছে, মানে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে বা মিনিকয় মালদ্বীপের মধ্যে এই 8 ডিগ্রি চ্যানেলটা আছে। 22 নম্বর, কেরালাতে নিম্নের কোন উপকূল অবস্থিত, কেরালাতে মনে রাখবে, কেরালাতে তোমার আছে মালাবার উপকূল। ওকে, মালাবার উপকূলে ভারতে প্রথম বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর জন্য। অবশ্যই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর অবশ্যই লাইক করবে, পারলে ভিডিওটা একটু চ্যানেল বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। আমি কথা দিচ্ছি তোমাদের বিসিএসে 24 সালে যেটা পরীক্ষা 26 সালে হবে, প্রিলিমিনারিতে যত ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত জিনিস আমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেবো, এইখান থেকে তোমরা প্রত্যেকে কমন পাবে। আর সেম ভিডিওগুলো অবশ্যই WBCS মেন্সেও কাজে লাগবে। ওকে, চলো 23 নম্বর, আবু পাহাড়ের গুরু শিখর নিম্নের কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখবে আবু পাহাড়ের গুরু শিখর এটা কিন্তু আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, একটু আগে বলেছিলাম। ঠিক আছে, তোমার হচ্ছে মিশমি পাহাড়ের দাফাবুম, দাফাবুম এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, বুম। ওকে, সহ্যাদ্রি পশ্চিমঘাট পর্বতকে বলা হয় আনাইমালাই পর্বতের আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, 24 নম্বর, মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ নিম্নের কোন রাজ্যে অবস্থিত, এটা অবশ্যই আসামে হবে। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে দাক্ষিণাত্য মালভূমি গঠিত হয়েছে, মনে রাখবে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু ক্রিটেশিয়াস যুগে বিদার অগ্নুৎপাতের ফলে ভূগর্ভের তরল ব্যাসাল্টিক ম্যাগমা বাইরে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে, তারপর ঠান্ডা হয়ে হয়ে কিন্তু এই দাক্ষিণাত্য মালভূমিটা গঠিত হয়েছে। বিদার অগ্নুৎপাত, ক্রিটেশিয়াস যুগ। ঠিক আছে, মনে রাখবে প্যালিওজয়িক যুগে কিন্তু পৃথিবীতে মাছের আবির্ভাব হয়েছে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে কোন যুগে পৃথিবীতে মাছের আবির্ভাব হয়, উত্তর হবে প্যালিওজয়িক। ঠিক আছে, পৃথিবীতে মাছের আগমন মানুষের থেকে কিন্তু অনেক আগে এসেছে, পরে কিন্তু মানুষের আগমন বা সৃষ্টি হয়েছে। 26 নম্বর, নিম্নের কোন রাজ্যের উপকূল সর্বাধিক, মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা। আমরা সবাই জানি গুজরাট, গুজরাট হচ্ছে উপকূল রেখা সবচেয়ে বড়। গুজরাটের পরে 2 নম্বর মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, 3 নম্বর মনে রাখবে তামিলনাড়ু, 4 নম্বর মনে রাখবে মহারাষ্ট্র। ঠিক আছে, এই 4টা সিকোয়েন্স মনে রাখবে। 1 নম্বর দেয়নি, তাহলে কে ফার্স্ট হবে, অন্ধ্রপ্রদেশ হবে, তাই উত্তর কি হবে, অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। 27 নম্বর, 27 নম্বর কি বলেছে দেখো, বলছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। দেখো আন্দামান আর নিকোবর 10 ডিগ্রি চ্যানেল হবে, একটু আগে ছবি এঁকে দেখিয়েছিলাম। ঠিক আছে, এরপর চলো বাল্টারো হিমবাহ অবস্থিত, বাল্টারো, বিয়াফো, হিসপার, সিয়াচেন প্রত্যেকটাই কোথায় অবস্থিত, কারাকোরাম পর্বতে অবস্থিত। ওকে, 29 নম্বর, ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত, মনে রাখবে ভারতের উপকূল রেখার আনুমানিক যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে মোট দৈর্ঘ্য 7516.6। এই ক্ষেত্রে স্থলভাগের সাথে যেটা যুক্ত আছে সেই উপকূল হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ সবগুলো মিলে হবে কত না 7516.6 কিলোমিটার। ঠিক আছে, তবে যদি মূল ভূখণ্ডের কথা বলতো তাহলে উত্তর হতো 6100 কিলোমিটার। ওকে, আর ভারতের কয়টা রাজ্যের উপর দিয়ে বা কয়টা রাজ্যের মধ্যে উপকূল আছে সেটা কিন্তু উত্তর হবে 9টা। ঠিক আছে, তাহলে ভারতের কয়টা রাজ্যের সাথে উপকূল সংযোগ আছে 9টা। কর্কটক্রান্তি রেখা গেছে কয়টা রাজ্যের উপর দিয়ে, সেটা কিন্তু উত্তর হয় 8টা। ওকে, চলো 30 নম্বরে কি আছে,
বলছে ভারত চীন বাণিজ্য সীমান্ত নাথুলা পাস দীর্ঘ 40 বছর পর চালু হয়েছে। এই নাথুলাটা কোথায় অবস্থিত? নাথুলাটা কিন্তু সিকিমে অবস্থিত। তাহলে ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের 30টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন WBCS পরীক্ষার জন্য। শুধুমাত্র এটা WBCS পরীক্ষার জন্যই যে হেল্প হবে তা কিন্তু না, তোমাদের আপার প্রাইমারি টেটেও কিন্তু ভারতের ভূগোল থেকে প্রশ্ন থাকে। অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক না কেন, যেখানে জিকে জিএস পার্টটা আছে, ভারতের ভূগোল থেকে প্রশ্ন হয়ই হয়। তো এই ভিডিওটা কিন্তু আমার প্রত্যেকটা ওই ওরিয়েন্টেড যত কোর্স আছে প্রত্যেকটাতে হেল্প করবে। ওকে, অবশ্যই আবারও বলছি, ঠিক আছে, WBCS কোর্সের এটা আমার 2 নম্বর ভিডিও। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, পারলে সেই ভিডিওটাও দেখে নিও। ঠিক আছে, তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।